আমাদের ছেলেদের চরিত্র নষ্ট করতে সক্ষম হয়েছে, আমাদের ছেলেদেরকে ভুল বুঝাইতে সক্ষম হয়েছে, আমাদের ছেলে মেয়েদেরকে তাদের শক্তিমত্তা সম্পর্কে ভুল বুঝাইতে সক্ষম হয়েছে এবং তাদেরকে খুব পপুলারভাবে তাদেরকে এরকম পরিবর্তনের স্বপ্ন দেখাইতে পাইছে যে স্বপ্নটা আসলে তরুণরা সবসময় দেখতে পছন্দ করে। তরুণরা যে এই ধরনের বড় পরিবর্তনের স্বপ্ন দেখতে পছন্দ করে, সেই স্বপ্নটা দেখে তার কাছ থেকে আসলে তাকে বলা হয়েছে নির্বাচন করতে হবে, নির্বাচন করতে হলে তোমার টাকা লাগবে, টাকার জন্য আসলে বসুন্ধরার কাছে যেতে হবে এবং এই বসুন্ধরার কাছে তাকে নিয়ে গিয়ে তারপরে বসুন্ধরার চরিত্রটা তার সাথে লাগায় দেয়া, বসুন্ধরা থেকে তাকে সরাই দেয়া, বসুন্ধরার দখল তো অন্যরা নিচ্ছে, কিন্তু তাকে আসলে প্রথমে বসুন্ধরার কাছে নিয়ে গেছে। প্রথমত একটা হচ্ছে যে আজকের এই যে 3 সংগঠন একসাথে হওয়া, এই যে আয়োজন এবং এই আয়োজনের মধ্যে আমরা যে স্বল্প আস্থার কথা বলেছি এবং একটা রাজনৈতিক চ্যালেঞ্জের কথা বলেছি, সেই জায়গাগুলি মোটামুটি আলাপ হয়েছে যে আসলে আস্থা কিভাবে আসে, কিভাবে নাই হয়, কিভাবে ফিরাতে হয়। মুস্তাক ভাইয়ের একটা সুবিধা হচ্ছে যে উনি তো একটা ধরেন একাডেমিক জায়গা থেকেও কথা বলেন, একজন এখানকার অবজারভার হিসেবে কথা বলেন, কিন্তু আমরা যারা এই রাজনীতিটা করার কথা বলছি আপনাদের সামনে, কিংবা এই দায়িত্ব তো আমাদের কেউ দেয় নাই, আমরা কাঁধে তুলে নিচ্ছি আর কি। আমরা যারা নিজেরা আসলে নতুন বন্দোবস্ত, নতুন ব্যবস্থা, নতুন সমাজ গড়ার দায়িত্ব কাঁধে নিচ্ছি, তাদের কতগুলি সীমাবদ্ধতা এবং সমস্যা থাকে। যেমন ধরেন আস্থা ফিরাইতে হবে, এইটা সমাজের 4 জায়গায় 5 জায়গায় 7 জায়গায় আপনি দেখতে পারেন। কিন্তু পলিটিশিয়ানকে তার দেখতে হয় যে তার সামর্থ্যের মধ্যে ধরেন 7 জায়গায় শুরু করার কথা, তারা আসলে একজন মাস এক জায়গায় শুরু করতে পারে, তাহলে সে আসলে কোথায় শুরু করবে, প্রায়োরিটি কোথায়? 7টা জায়গার মধ্যে আসলে কোন জায়গাটাতে শুরু করা তার জন্য আসলে উচিত এবং সুবিধাজনক, কিংবা আসলে এই সমাজ এই মুহূর্তে কোন জায়গাটাই শুরু করাটাকে আসলে গুরুত্বপূর্ণ মনে করে, রাজনীতিবিদদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়। রাজনীতিবিদকে এই সিদ্ধান্ত নিতে হয় যে আসলে এই যে এইখানে রাজনীতি করতেছে তার মধ্যে কেউ কারোর প্রতি কোনো আস্থা রাখতে পারছে না, সেই সময় আসলে কারা কারা কার সাথে আস্থা রাখতে পারবে, সেই রকম লোকগুলি যাদের সাথে আসলে মিলে না, তারপরে আসলে কোন কোন জায়গায় মিলে সেটাকে বের করতে হয়। আমি এই যে 3 সংগঠন যারা আজকে এখানে কথা বলতেছে তাদেরকে বলছি যে আমাদের মধ্যে তো অনেক পার্থক্য আছে, কিন্তু মিলের একটা জায়গা আছে। মিলের জায়গাটা হচ্ছে এটুকু মাত্র, যেই 3 সংগঠনের দিকে আঙ্গুল তুলে বলা কঠিন যে এই লোকগুলির আসলে চরিত্র নাই, এই লোকগুলি আসলে লুটপাটের অংশীদার, এই লোকগুলি আসলে এইখান থেকে লুটপাট করার সুযোগ পাইলেই আসলে ওইদিকে দৌড় মারে। এইটা 5 তারিখের পরে আজকে পর্যন্ত এই দৌড়ের প্রতিযোগিতায় অংশ না নেওয়াতে এই 3 সংগঠনের মধ্যে একটা জায়গা দাঁড়াইছে যে এরা ঠিক এই লুটপাট যারা করে কিংবা লুটপাট নিজেরা করতে চায়, সুযোগ পাইলে এইখান থেকে কিছু পরিমাণে নিজেদেরকে আসলে বিরত রাখতে এখন পর্যন্ত সক্ষম হয়েছে। তাইলে তার মানে আমি অন্যদেরকে কি সবাইকে লুটপাটকারী বলতেছি না? আমি মনে করি, মোস্তাক ভাইয়ের মতো আমি মনে করি, কিংবা আরও অন্যরা যারা বলছে, আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে, আমি তো প্রথমত রাজনৈতিক দল মনে করি না, সেটা অন্য ব্যাখ্যা যাব না, তো আমি মনে করি যে সবগুলো রাজনৈতিক দলের ভেতরে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আসলে লুটপাটটা করার জন্যই রাজনীতিটা করে, জেনে বুঝে সে এটাকে আসলে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আরেক ধরনের মানুষ হয় পরিস্থিতি অনুযায়ী বাধ্য হয়ে ওখানে আশ্রয় নেয়, কিংবা কেউ আসলে ওইটার মাধ্যমেই এই পরিস্থিতির পরিবর্তন করতে পারবে এরকম বিশ্বাস থেকেও যায়, গিয়ে সেখানে প্রতারিত হয়, কতগুলি সম্পর্কের মধ্যে জড়ায়, তার চাইতে ভালো কোনো জায়গা সে আশা করে আজকে ছেড়ে আসলে কালকে এর চাইতে ভালো কিছু হয়ে যাবে এরকম বিশ্বাস করতে পারে না, আস্থা রাখতে পারে না, এরকম মানুষেরা থাকে। তার মানে রাজনৈতিক দলগুলির মধ্যে আমি বলি যে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে জালিম আছে, জুলুমের পক্ষের লোক আছে, মজলুম আছে এবং এই মজলুমদের পক্ষের লোক আছে। তাহলে এইখানে যদি 3টা 4টা 5টা রাজনৈতিক দল কাছাকাছি আসতে পারে, তাইলে ওই রকম রাজনৈতিক দলগুলির মধ্যে আমরা চাপ তৈরি করতে পারি যে আসলে এই মুহূর্তে কোত্থেকে শুরু করতে হবে। মুশতাক ভাই খুব ঠিক করে বলছে যে নতুন বন্দোবস্ত তো আসলে আলোচনা করে হয় না, নতুন বন্দোবস্ত তো একটা বন্দোবস্ত আরেকটা বন্দোবস্তকে পরাজিত করে হয়, কিন্তু যখন ধরেন আপনার পরাজিত করার মতো শক্তি নাই, নতুন বন্দোবস্ত আপনি কালকে চাইলেই শুরু করতে পারবেন না। আমাদের উদাহরণ দিই, আমরা ধরুন 10-12 বছর ধরে যে মঞ্জু আমাকে প্রায় সবসময় বলে না যে এই কাজটা করার জন্য আমার একটা দোষ আছে, যে সংস্কার নিয়ে যারা আমরা ধরেন 12 বছর 13 বছর থেকে প্রকাশ্য কাজ করতেছি,
আমাদের প্রথম পাবলিকেশন হচ্ছে 2013 সালে, বাংলাদেশের সংবিধানের পর্যালোচনা দিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা প্রাতিষ্ঠানিকভাবে শুরু করছিলাম। তো সেই পর্যালোচনা করতে গিয়ে বলছিলাম যে 72-এর সংবিধানটার ভিতরে এটার যে ক্ষমতা কাঠামো, ওই ক্ষমতা কাঠামোটা হচ্ছে স্বৈরাচারী, স্বৈরতান্ত্রিক। এইটা আসলে স্বৈরতন্ত্রের জন্ম দেয়। এখন যদি বলেন যে মঞ্জু যেরকম বলে যে সংবিধানের কোথায় লেখা আছে এরকম, না, সংবিধানটা এত সহজভাবে লেখা নাই, কিন্তু এই সংবিধানের ক্ষমতা কাঠামোটা এরকম করে সাজানো আছে যে মঞ্জুকেও যদি তুলে নিয়ে গিয়ে ওইখানে ছেড়ে দেওয়া হইতো তাইলে আসলে এটার বিচার করার কোনো ব্যবস্থা আসলে ছিল না, থাকে না। এরকম একটা কাঠামোই, ক্ষমতার কাঠামোটা এমনভাবেই সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল যে শেখ হাসিনা বারবার বলতে পারতো যে আমি সাংবিধানিকভাবে নির্বাচন করব, আমি নির্বাচন করব। ওবায়দুল কাদের বলতো সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচন হবে, কারণ এই পদ্ধতিটা এরকম, সাংবিধানিক পদ্ধতিটা এরকম যে ক্ষমতায় থেকেই নির্বাচন করা হবে। এবং ক্ষমতায় থেকে নির্বাচন করা গেলে বাংলাদেশের ক্ষমতা কাঠামো এরকম যে এই ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করা যায় যে যে ক্ষমতায় আছে সে যদি নিজে ইচ্ছা প্রকাশ না করে যে আমি এইবারের নির্বাচনে হারবো, তাইলে তাকে আর হারানো যায়। এই যে ক্ষমতা কাঠামো, এই যে নির্বাচন ব্যবস্থা সংবিধানের ভেতরে ছিল, এটা সাধারণভাবে পড়লে আসলে মনে হয় না। এই জন্য মঞ্জু এখনও বলে, এবং এগুলি পপুলার, মনে হয় কোথায় লেখা আছে, কোথাও লেখা নাই। কিন্তু লেখা নাই যে জায়গাটা, এখানে ফাঁকগুলির মধ্যে এই ক্ষমতাটা বসানো আছে। এটা আমরা 13 সালে পর্যালোচনা করে দেখাইছিলাম যে এই ক্ষমতা কাঠামোটা এরকম। কথাটা বলছি এই জন্যে যে এইটাও হচ্ছে একটা ঘটনা যে রাজনীতিবিদদেরকে আসলে ভাবতে হয়, ধরেন কালকে নির্বাচন করতে হবে অথবা করতে হবে না, গণভোট করতে হবে অথবা হবে না, সংস্কার করতে হবে অথবা হবে না, তাইলে আসলে কোন জায়গাগুলিকে প্রাধান্য দেবে সে, কোনটা করবে এবং কোনটা না করলে আসলে দেশ কালকে বিপদে পড়বে। এবং দেশ কালকে বিপদে পড়লে সে যে পরিকল্পনা করে, সে যে জন্য আসলে স্বতঃপ্রণোদিত হয়ে এইখানে জীবন দেওয়ার জন্য, জীবন বিলিয়ে দেওয়ার জন্যে এই যে রাজনীতির এই কঠিন এবং দুর্নামের জায়গাটাকে সে বাইছে নিছে, এত মূল্য দিয়ে তার কোথাও দুর্নাম কিনতে হয় না। বাংলাদেশে যারা রাজনীতি করে তার মধ্যে দুই ধরনের লোক আছে, কারো কারো দুর্নাম হইতেই পারে, কিন্তু যারা দুর্নাম করার কাজ করে না তারাও তো এই দুর্নাম থেকে আসলে মুক্ত হইতে পারে না। তো যারা স্বতঃপ্রণোদিতভাবে চরম মূল্য দিয়ে, অবিশ্বাস্য দাম দিয়ে যারা আসলে দুর্নামের পথটাকে কিনে দুর্নামের পথে যে নামে, তার সামনে আসলে কতগুলো মুহূর্তের প্রশ্ন থাকে, যেটা কালকে করলে হবে না, পরশু করলে হবে না, 1 বছর পরে করলে হবে না, আজকেই তাকে সিদ্ধান্ত নিতে হয় যে আজকে আসলে কি করব। আজকে এই জন্য বলতেছিলাম যে আমরা যে সংস্কারের কথাটা বলি, মুস্তাক ভাইয়ের মতো এটা করতে পারলে ভালোই হইতো যে আমরা একেবারে একটা নতুন বন্দোবস্ত করব এবং এটা জোর করে ওদেরকে আদায় করে ছাড়ব। যতক্ষণ ওই রকম সামর্থ্য না থাকে, কিংবা সামর্থ্য হইলে এটাকে ধরে রাখার সামর্থ্য না থাকে, সামর্থ্য হওয়ার পরে খুব দ্রুত এই সামর্থ্য যখন হারায় যায়, তখন আসলে এই আলোচনার পথকে নিতে হয় এবং আলোচনার পক্ষে আসলে মানুষকে যুক্ত রাখতে হয়। আলোচনার পক্ষে আপনার যুক্ত রাখার পথ হচ্ছে যে আপনি যে ন্যায্য, আপনি যে সহনশীল, আপনি যে আসলে আপনার স্বার্থের জন্য করছেন না, আপনি যে তাদের স্বার্থের জন্যই করছেন, সেইটাকে বেশি মানুষকে ইনভলভ করতে হয়। পলিটিক্স আসলে সেই মানুষদেরকে ইনভলভ করার যে কাজটা করে, রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র সংস্কার আন্দোলন একা যদি এই কাজ করতো, আজকে যেখানে আপনারা আসছেন, যত মিডিয়া আসছে, এটা আসতো না। পিক সংগঠন হয়েছে বলে একটু বেশি আসছে, 5-7টা হলে আরেকটু বেশি আসবে, 10টা হলে আরেকটু বেশি আসবে, এবং এইটার আসলে কমন মিনিমাম জায়গা বের করতে হয়। আরেফিনের সাথে আমার 20টা পয়েন্টে মিলে না, কিন্তু 3টা পয়েন্টে মিলে। মঞ্জুর সাথে আমার 10টা পয়েন্টে মিলে না, কিন্তু 2টা পয়েন্টে মিলে। তাহলে মিলবার জন্য কমন মিনিমামটা বের করতে হয় যে কত কম কিন্তু মিলে, সেই জায়গাটাকে আসলে আমরা বাস্তবায়ন করব। সংস্কারের প্রশ্ন একই জায়গায় আসলে দাঁড়াইতে হয় যে কালকে সংস্কার করতে গেলে আপনি যদি মনে করেন, আপনি রাজনৈতিক শক্তি হিসেবে যদি এটা ভাবতে পারেন যে আজকে না হইলে না হোক, আগামীকাল জোর করে করে ফেলতে পারবেন, সেই সামর্থ্য যদি আপনার থাকে, তাইলে আপনি আসলে ওই লড়াইয়ের পথকে নেবেন। আর যদি আপনি মনে করেন যে কালকে না আরও 5 দিন পর্যন্ত আপনি এটা এই শক্তি সমন্বয় করতে পারবেন না, একবারের শক্তি ক্ষয় করার পরে আরও শক্তি ক্ষয় করার মতো সামর্থ্য আপনার এখন নাই, তাহলে আপনাকে সমঝোতার পথটাকেই খুঁজে বের করতে হবে। এবং সমঝোতা যাতে হয়, সেইখানে যাতে আপনি অন্তত 5টা পয়েন্টে জিতেন, এবং জিতার পরে আসলে বাকি 25টা পয়েন্টে লড়ে আসলে বাংলাদেশটাকে নতুন বন্দোবস্তের বাংলাদেশে রূপান্তরিত করতে পারবেন, সেই রকম হিসাব করতে যদি পারেন, সেইভাবে হিসাব করতে হয়। তো পলিটিশিয়ানের হচ্ছে প্রতিনিয়ত
চরিত্রের পরীক্ষা দিতে হয়, প্রতিনিয়ত পারার পরীক্ষা দিতে হয়, প্রতিনিয়ত না পারার পরীক্ষা দিতে হয়, এবং এর ভেতর দিয়েই বাংলাদেশ এরকম সমাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশের মতো সমাজ যেগুলি, যেখানে শিক্ষা আপনার হাতে নাই, সংস্কৃতি আপনার হাতে নাই, আপনার সমাজ আপনার হাতে নাই, প্রতিষ্ঠান আপনার হাতে নাই, রাজনীতি আপনার হাতে নাই, এমনকি আপনার মস্তিষ্ক আপনার কাজ করে না। আপনার মস্তিষ্ক এমনভাবে আসলে মানে এটা কি বলে, এগুলিকে কম্পিউটার কীভাবে যেন বলে, প্রোগ্রাম করা হয় যে আপনার মস্তিষ্ক আপনার বিপক্ষে আসলে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তো সেই রকম জায়গায় একেবারেই একটা ধরেন মরাল পলিটিক্স করা, একটা সঠিক পলিটিক্স করা, একটা নৈতিক পলিটিক্স করা, এবং এই পলিটিক্সে আসলে ক্রমাগত শক্তি সমন্বয় করা এবং এই শক্তিকে আসলে বাড়ায় তোলা ক্রমাগত, এটা খুবই কঠিন কাজ। এটা এরকম না যে আমাদের পক্ষে আমরা সাফাই গেছি, কিন্তু এটা এই কঠিন কাজটাই পলিটিক্সকে করতে হয়, এবং সেটা করার জন্যে এইখানে আজকের যে 3 সংগঠন যারা আসলে ঐক্যবদ্ধ হয়েছে তাদেরকে একটা বিকল্পের কথা অন্যরা বলছে, আমি আবারও বলি, এই কথাটা বলে আমার কথাটা শেষ করতে চাই। বাংলাদেশের অভিজ্ঞতা হচ্ছে এরকম, এক একটা মুশতাক ভাইরা ইউরোপের অভিজ্ঞতা বলছে, বাংলাদেশের একদম এই ভূখণ্ডের কতগুলো অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাগুলি হচ্ছে এরকম যে এইখানকার আন্দোলন, নির্বাচন, আলোচনা, সমালোচনা এইগুলি আসলে অনেক সময় ধরে এক পথ দিয়ে চলে নাই, বিভিন্ন পথে চলছে। আমি বলি 68-র যে অভ্যুত্থান, 68-র যে আন্দোলন, 69-এ যেটা অভ্যুত্থান, 70-এ যেটা নির্বাচন, 71-এ সেটা যুদ্ধে রূপান্তরিত হয়েছে। আর এটা যে হয়েছে, এটা হয়েছে তার কারণ হচ্ছে যে দাবিগুলিকে, স্বায়ত্ত শাসনের দাবিটাকে, বৈষম্যের বিরুদ্ধের দাবিটাকে জনগণের মধ্যে আসলে দেয়া গেছিল। আজকের বাংলাদেশে যদি জনগণের রাষ্ট্র, জনগণের ক্ষমতা, জনগণের আসলে অর্থনৈতিক অধিকার, এইগুলিকে যদি আমরা আসলে মানুষের কাছে নিতে পারি, তাইলে এই নির্বাচন হবে আসলে জনগণের অধিকার আদায়ের নির্বাচন, এই আন্দোলন হবে আসলে জনগণের, এবং এই সংস্কার হবে জনগণের। এইগুলিকে যদি আমরা সাজাইতে পারি, এবং তাহলে আমাদের এখানে যেটা আমি বলি, অন্যান্য সময় বলছে, আজকে রিপিট করতে চাই না, যে 54 নির্বাচন, 46-এর নির্বাচন বলেন, 54 নির্বাচন বলেন, 70-এর নির্বাচন বলেন, 90 নির্বাচন বলেন, যারা আন্দোলনে, এই সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিছে, তারা নির্বাচনকে আসলে আন্দোলনের একটা এক্সটেনশন হিসাবে, আন্দোলনেরই আরেকটা ফর্ম হিসাবে ব্যবহার করতে পারছে। যখন এগুলিকে নির্বাচনকে আন্দোলনের ফর্ম হিসাবে ব্যবহার করতে পারছে, তখন আন্দোলন নির্বাচনের ভেতর দিয়ে গিয়েও জয় হয়েছে। বাংলাদেশে এখনকার যে চ্যালেঞ্জ, এই নির্বাচনটা একটা রাজনৈতিক নির্বাচন হইতে পারত, এই নির্বাচনটা একটা আন্দোলনী নির্বাচনে রূপান্তরিত হওয়ার জন্য সমস্ত শর্ত ছিল। আমাদের যারা আন্দোলনের আসলে সামনের সারিতে ছিল, তাদেরকে আমাদের কিছু পণ্ডিত, কিছু লোক তাদেরকে আসলে ভুল বোঝায় এই জায়গা থেকে আসলে তাদেরকে প্রলুব্ধ করে অন্য জায়গায় নিতে পারছে, সক্ষম হয়েছে। আমাদের ছেলেদের চরিত্র নষ্ট করতে সক্ষম হয়েছে, আমাদের ছেলেদেরকে ভুল বুঝাইতে সক্ষম হয়েছে, আমাদের ছেলে মেয়েদেরকে তাদের শক্তিবাত্তা সম্পর্কে ভুল বুঝাইতে সক্ষম হয়েছে, এবং তাদেরকে খুব পপুলারভাবে তাদেরকে এরকম পরিবর্তনের স্বপ্ন দেখাইতে পাইছে, যে স্বপ্নটা আসলে তরুণরা সবসময় দেখতে পছন্দ করে। তরুণরা যে এই ধরনের বড় পরিবর্তনের স্বপ্ন দেখতে পছন্দ করে, সেই স্বপ্নটা দেখে তার কাছ থেকে আসলে তাকে বলা হয়েছে নির্বাচন করতে হবে, নির্বাচন করতে হলে তোমার টাকা লাগবে, টাকার জন্য আসলে বসুন্ধরার কাছে যেতে হবে, এবং এই বসুন্ধরার কাছে তাকে নিয়ে গিয়ে তারপরে বসুন্ধরার চরিত্রটা তার সাথে লাগায় দেয়া, বসুন্ধরা থেকে তাকে সরাই দেয়া, বসুন্ধরার দখল তো অন্যরা নিচ্ছে, কিন্তু তাকে আসলে প্রথমে বসুন্ধরার কাছে নিয়ে গেছে, তাকে ওরিয়েনের কাছে নিয়ে গেছে। এই যে ষড়যন্ত্রগুলি 71 সালে একই কায়দায় হয়েছে, আজকেও একই কায়দায় হচ্ছে, এগুলি নিয়ে আমরা কথা বলছি। আমাদের কথাকে তখন আসলে এই সরকার বিবেচনায় নেয় নাই, তরুণরা বিবেচনায় নেয় নাই, রাজনৈতিক দলগুলি বিবেচনায় নেয় নাই। আমরা এই 11 তারিখে এখানে বলছিলাম এই সরকারকে কী করতে হবে, ছাত্রদেরকে কী করতে হবে, 11ই অগাস্ট, এবং আমাদেরকে কী করতে হবে। আমাদের কথা কেউ মানে নাই যখন, তখন থেকে আমরা সব কথা বলা বাদ দিয়ে আমরা একটা কথা কেবল বলা শুরু করছি, আচ্ছা ভাই আমাদের কথা শোনার দরকার নাই, আপনারা যদ্দূর চান, যদ্দূর পরিবর্তনের জন্য আপনারা রাজি আছেন, আসেন এইটুকু আসলে পরিবর্তন করি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।